গুড মর্নিং গাইজ। তো আজকে হলো 25শে ডিসেম্বর। তো সকালবেলায় দার্জিলিং, এটা হচ্ছে সাইডাই হোটেল। তো এই হোটেল থেকে আমরা এবার দার্জিলিং শহরটাকে ভ্রমণ করব, যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো ঘুরতে বেরোবো দেখার জন্য। তো চলো, তো শুরু করা যাক আজকের ব্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এই হোটেলটা খুবই সুন্দর এবং সুসজ্জিত আর দারুণ অ্যাম্বিয়েন্স রাতের বেলাতে ছিল। তো আমরা ভিডিও করতে পারিনি অত রাতের বেলায়, তো সকালবেলায় তোমাদেরকে যেটুকু পারলাম দেখালাম। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। এই হোটেলের রুফটপের রুমের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য সকালবেলায় মনকে এক দারুণ আমেজ এনে দেয়। তো আমরা এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখার জন্য আগের ব্লগে তোমাদের সান্দাকফু ব্লগ দেখিয়েছিলাম। তো এখান থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুবই সুন্দর লাগছে সকালবেলাতে। তো সত্যি খুব মনোরম একটা পরিবেশ। এই হোটেলের পাশ দিয়ে নিচ দিয়ে চলে গেছে এক ট্রাম লাইনের রাস্তা। তো বাঙালির ভ্রমণ এই দার্জিলিং একটা অপরূপ একটা জায়গা, সত্যি খুব সুন্দর একটা জায়গা। জীবনের প্রথম আসলাম, তো দেশে বুঝলাম এখানে সত্যি অপরূপ একটা দৃশ্য। আর এই জায়গাটা খুবই সুন্দর, যা বলে বোঝানো যাবে না না গিয়ে। এই হলো হোটেলের ফ্রন্ট হাইডে স্টে। তো খুবই সুন্দর একটা হোটেল। তো আমরা বেরিয়ে পড়লাম সকালবেলায়। তো প্রথমে আসলাম আমরা বাতাসিয়া লুপে। এখানে টিকিট কাটবো। হয়তো 10 টাকা এই বাতাসিয়া লুপের টিকিট মূল্য হচ্ছে পার হেড 30 টাকা। এই বাতাসিয়া লুপ এমন একটি জায়গায় অবস্থিত যেটা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য তুষার আচ্ছাদিত হিমালয়ের চূড়ার দর্শনীয় দৃশ্যের জন্য, মানে দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য এখান থেকে খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যায়, লোকেদের যেটা আকর্ষণ করে। এবং দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ের যে অসাধারণ ইঞ্জিনিয়ারিং বিস্ময়কর জিনিস, সেটা এখানেও দেখা যায়, যেটা একটা বৃত্তের আকারে তৈরি করা হয়েছে। এবং এই বাতাসিয়ার যে ট্রেনটি একটা চমৎকারভাবে, মানে খুব সুন্দর লাগে যখন এই সামনে দিয়ে যায়। এখানে কিছু টাকার বিনিময়ে ওই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য টেলিস্কোপের মাধ্যমে দেখা যায়। আবার এখানে এই উত্তরীয় বা এই যে ড্রেসগুলো, পাহাড়ি ড্রেস বা রাজাদের ড্রেস, এই সব ড্রেসগুলো টাকার বিনিময়ে এখানে পরে ছবি টবি তোলা যায়। তো খুব সুন্দর লাগছে ড্রেসগুলো দেখে। তো এই দৃশ্যটাও এখানে খুব সুন্দর। আর রোদ উঠেছে, খুব ঝলমল করছে চারিদিকটা। আর এইখান থেকে দার্জিলিং শহরটাকে রোদের সময় বা যখন রোদ পড়ে তখন খুব সুন্দর লাগে এখান থেকে দার্জিলিং শহরটাকে দেখতে। এই বাতাসিয়া লুপের যে ট্রেনের যে লাইনটি একটা ম্যানিকিউর বাগানের চারপাশে একটা লুপ তৈরি করে এবং খুব সুন্দর লাগে। এইটা দার্জিলিং স্টেশন থেকে ছাড়ে আবার ঘুম স্টেশনে যায়। এই ট্রেনটা এই আপ ডাউন করে এবং সকালে একটা ট্রেন ছাড়ে যেটা একদম ডাইরেক্ট দার্জিলিং স্টেশন থেকে শিলিগুড়ি স্টেশন যায়। আর দিনের বেলায় যেগুলো দেখা যায় সেগুলো এই ঘুম থেকে দার্জিলিং যাওয়া আসা করে, জয় রাইড যেটাকে বলে। এই বাতাসিয়া লুপের চত্বরের মাঝখানে বিশাল উঁচু কালচে গোলাকার স্তম্ভটি হলো 1987 সালে স্বাধীনতা যুদ্ধের নিহতদের স্মরণে এই স্তম্ভটি তৈরি করা হয়েছে তাদের উৎসর্গের জন্য। মাঝখানে এই স্তম্ভকে ঘিরে রয়েছে শ্বেতপাথরে বাঁধানো চত্বর। বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু কিছু বিশ্রাম নেওয়ার জায়গাও তৈরি করা হয়েছে এখানে। দূর থেকে দেখলে মনে হবে পুরো চত্বরটি কাত হয়ে আছে, একদিকে হেলে পড়ে যেতে পারে এরকমটা মনে হয়। কিন্তু এই সমুদ্রপৃষ্ঠ থেকে দার্জিলিংয়ের এই বাতাসিয়া লুপটি প্রায় 6700 ফুট উচ্চতায় অবস্থিত। সেই জন্যই এই জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ হিসাবে পরিচিত হয়েছে বা খাতায় নাম লিখিয়েছে। এখান থেকে রোদের সময় কাঞ্চনজঙ্ঘাকে দেখতে খুবই অপরূপ সুন্দর লাগছে এবং চারিদিকে নীল একটা আভা তৈরি হয়েছে। তো এখানেও অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে বাতাসিয়া লুপে। গরম জামা কাপড়, টুপি থেকে শুরু করে জ্যাকেট, বাচ্চাদের অনেক জিনিস এখানে বিক্রি হচ্ছে।
এবং এখানকার যে একটা সিনিক বিউটি সেটা খুবই সুন্দর লাগছে। আমরা কিছু ছবি তুললাম, তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। যেতে যেতে এই জয় রাইডের ট্রামটির সঙ্গে দেখা হলো, তো খুব ভালো লাগলো দেখে। তো এবার আমরা নেক্সট টার্গেট হচ্ছে ডালি মনেস্ট্রি। দার্জিলিং টাউন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ডালিতে অবস্থিত এই ডালি মনেস্ট্রি, যদিও এর আসল নাম ব্রুক সাংগাং চোলিং মঠ। এটি সেই নাম যা এর বাইরের দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা আছে। মঠটি মূলত 1971 সালে ক্যাবজে থুকসে রিনপোচে এর সময়ে নির্মিত হয়েছিল। তিনি একজন সুপরিচিত ধর্মীয় তিব্বতী শিক্ষক ছিল। ডালি মঠ ক্যাগুপা সম্প্রদায়ের অন্তর্গত। তারপর আমরা গিয়েছিলাম পিস প্যাগোডা, যেটা শান্তি স্তূপ। এই দার্জিলিং শহরে অবস্থিত। 1972 সালে 3রা নভেম্বর এবং এই স্থাপন করেছিল নিচিদা তুসু ফুজি। এটি উদ্বোধন করা হয় 1992 সালের 1 নভেম্বর। এই শান্তি স্তূপের নকশা এঁকেছিল এম ওহাকা। এরপর আমরা গিয়েছিলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, দেশের একমাত্র বিশেষ চিড়িয়াখানা, এবং রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতী নেকড়ে এবং পূর্ব হিমালয়ের অন্যান্য অত্যন্ত বিপন্ন প্রাণী প্রজাতি সংরক্ষণ প্রজনন কর্মসূচির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দার্জিলিং শহরে একটি 37 একর জমির ওপর অবস্থিত একটা চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 1958 সালে খোলা হয়েছিল। গড়ে 7000 ফুট উচ্চতায় এটি ভারতের বৃহত্তম উচ্চতার চিড়িয়াখানা। এটি আলপাইন অবস্থার সাথে সাথে খাপ খাইয়ে নেওয়া প্রাণীদের প্রজননে বিশেষজ্ঞ এবং তুষার চিতাবাঘ, বিপন্ন হিমালয়ান নেকড়ে এবং রেড পান্ডা সকল সফল বন্দি প্রজনন কর্মসূচি রয়েছে। চিড়িয়াখানায় প্রতি বছর 3 লক্ষ দর্শকের আকর্ষণ করে তোলে। সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডুর নামে এই পার্কটির নামকরণ করা হয়েছে। চিড়িয়াখানাটি ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের রেড পান্ডা প্রোগ্রামের কেন্দ্রীয় কেন্দ্র হিসাবে কাজ করে এবং চিড়িয়াখানা ও অ্যাকোয়ারিয়ামের ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের সদস্য ছিল।
তুষার চিতাবাঘের বন্দি প্রজনন শুরু হয়েছিল 1983 সালে। চিতাবাঘকে জুরিক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং লে লাদাখ থেকে চিড়িয়াখানায় আনা হয়েছিল। রেড পান্ডা প্রোগ্রামটি 1994 সালে কোলান চিড়িয়াখানা, মাদ্রিদ চিড়িয়াখানা, বেলজিয়াম এবং রটারডাম চিড়িয়াখানায় ব্যক্তিদের নিয়ে শুরু করেছিল। এই প্রজাতিগুলো ছাড়াও চিড়িয়াখানাটি হিমালয়ান তাহর, নীল ভেড়া, হিমালয়ান মোরাল, গ্রে পিকক, ফিজেন্ট, হিমালয়ান স্যালামান্ডার, ব্ল্যান্ড ফিজেন্ট এবং স্যাটার ট্রোগোপ্যান প্রজনন করেছে। চিড়িয়াখানাটি লাল পান্ডা, হিমালয়ান স্যালামান্ডার, তিব্বতী নেকড়ে ইত্যাদি প্রজনন কর্মসূচির জন্য বিখ্যাত। আমাদের আরেকটা ডেস্টিনেশন ছিল এই RKM হাউস, যেটা দার্জিলিংয়ের একটা অফবিট ডেস্টিনেশন, যেটা রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার নামে পরিচিত। দার্জিলিংয়ের তেনজিং রকের কাছে রয় ভিলায় অবস্থিত পশ্চিমবঙ্গের বেলুর মঠের রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র। এটি শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের আদর্শে পরিচালিত হচ্ছে। এই রয় ভিলাটি হলো একটা 4 তলা বিল্ডিং বিশিষ্ট। তো এর নিচ থেকে ওপরে উঠতে গেলে অনেক সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। তো আমরা ওখানে ওপরে উঠে দেখলাম এবং ভিতরের অ্যাম্বিয়েন্সটা, ভিতরে কী রকম জিনিস আছে সব আমি দেখলাম। তো তোমাদেরকেও দেখাবো ভিতরে কি কি জিনিস আছে। তো চলো দেখতে থাকো। তো বিবেকানন্দের আদর্শে পরিচালিত এই জিনিসটি হয়েছিল প্রতি মানুষের আধ্যাত্মিক বিকাশের সাথে মানুষের অস্তিত্ব থেকে জন্ম নেওয়া কষ্ট কমানোর জন্য এই বিষয়টি। তো এই রয় ভিলাটি একটা 4 তলা বিল্ডিং। তো তোমাদের আগেই বললাম খুব ভালো করে সাজানো আছে। এখানে বর্তমানে কাজ চলছে, এটা সংরক্ষণ করা হচ্ছে। তো আমরা ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিতরে খুবই সুন্দর সুন্দর পেন্টিংগুলো ছিল। আর এখানে একটা স্বামী বিবেকানন্দের শিষ্য বোন নিবেদিতার মৃত্যুস্থান হওয়ার কারণে ভবনটির একটা বিশেষ তাৎপর্য রয়েছে, যিনি 13ই অক্টোবর 1911 সালে মারা যান। তো আমরা এখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। তো আমাদের প্রায় দর্শনীয় স্থানগুলো ঘোরা হয়ে গেল দার্জিলিংয়ের। তো এবার শেষ একটা জায়গা আছে যেটা দার্জিলিং স্টেশন, সেখানে যাব এবার। আমাদের এই দার্জিলিং শহর ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধে হয়ে গেছে। তো আমরা কিছুটা লাঞ্চ করার পরে তারপরে আমরা এসেছিলাম একটু রেস্ট নিয়ে। তো এই দার্জিলিংয়ের একটা অন্যতম জায়গা হলো এই দার্জিলিং স্টেশন। তো এই স্টেশনে না আসলে মনে হয় যেন দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ থেকে গেল। তো আমরা এখানে একটু এই চেয়ারে খানিকক্ষণ বসে একটু এই অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিলাম এবং নিজেকে একটা দারুণ অনুভূতি হচ্ছিল। তো আমরা কিছু ছবি তুললাম এবং অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তারপর আমরা একটা চায়ের দোকানে ঢুকলাম কিছু চা কিনবো বলে। আর এটি ছিল মেল রোডের কাছে একটা দোকান। তো এখানে অনেক ভালো মানের চা এবং উন্নত মানের চা ছিল, কোনো ডুপ্লিকেট ছিল না বা কোনো ভেজাল ছিল না। তো আমরা টেস্ট বা যাচাই করে তারপর আমরা কিছু
খাবারের খুবই ভালো, মোটামুটি 70%। তুমি কিছু বলবা? তো আজকে আমাদের শেষ রাত এই দার্জিলিং। তো আমরা কালকে এই দার্জিলিং ছেড়ে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আরেকবারের জন্য আমরা এই ম্যাল রোড ঘুরতে এসেছিলাম। তো আমরা এবার হোটেল ফিরে যাব। সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। বাই।